এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা আজকে শুরু করছি সেটা রাজস্থানের একটা ঘটনা। রাজস্থানে ভরতপুর নামের একটা এরিয়া, সেখানে থাকতেন দুজন ডক্টর। লেডি ডক্টরের নাম সীমা গুপ্তা, আর তার হাজবেন্ড জেনারেল ফিজিশিয়ান যার নাম ছিল সুদীপ গুপ্তা। সীমা আর সুদীপ যখন এমবিবিএস এর পড়াশোনা শুরু করেছিল সেই সময় তারা একসাথেই পড়তো, ক্লাস করতো, সময় কাটাতো। দুজনের মধ্যে খুব বন্ধুত্ব, তারপরে প্রেম হয়েছিল। দুজনে ঠিক করেছিল এমডি কমপ্লিট করার পর তারা দুজনে বিয়ে করবে, সংসার করবে। সেটাই তারা করেও ছিল। সীমা গুপ্তা হয়ে গেছিল একজন প্রসিদ্ধ স্ত্রী রোগ বিশেষজ্ঞ। অন্যদিকে তার যে হাজবেন্ড, সে ছিল একজন জেনারেল ফিজিশিয়ান। দুজনে বিয়ে হয়, তারপর তারা সংসার শুরু করে। বেশ কিছুটা বছর কাটে। তারা শ্রীরাম গুপ্তা মেমোরিয়াল নামের একটা হসপিটাল শুরু করেছিল। সেই হসপিটালে হাজবেন্ড ওয়াইফ সব সময় সারাদিন থাকতেন। হাজবেন্ড যদিও বাইরে অন্যান্য বিভিন্ন ক্লিনিকে বা অন্যান্য প্রাইভেট হসপিটালগুলোতে যাতায়াত করতেন, কিন্তু যে মহিলা রেখা গুপ্তা, তিনি বেশিরভাগ সময়টা নিজের হসপিটালকেই দিতেন। সবসময় যাতে হসপিটালের কাছাকাছি থাকতে পারেন সেই জন্য হসপিটালের একদম টপ ফ্লোরে তারা নিজেদের থাকার ব্যবস্থা করেছিল। এইভাবেই কিন্তু তাদের জীবনটা চলছিল। ২ সন্তান হয় সময়ের সাথে। তাদের ২ সন্তানের নাম ১২ বছরের সঙ্গম আর ৭ বছরের সাক্ষী। আর যে ভদ্রলোক ছিলেন, মানে যে জেনারেল ফিজিশিয়ান সুদীপ কুমার গুপ্তা, তার মা সুলেখা দেবী, ৬২ বছর তার বয়স ছিল। তিনিও তাদের সাথেই থাকতেন। ছেলে আর বৌমা সবসময় ব্যস্ত, তো বাচ্চাদের দেখাশোনাটা দায়িত্ব তার উপর ছিল। সব ঠিকঠাক চলছিল। গল্পতে একটা নতুন টুইস্ট এসেছিল। ২১ বছর বয়সী দীপা গুঞ্চাল, তার ডিভোর্স হয়ে গেছিল। সাথে ছিল ৩ বছরের ছোট বাচ্চা। খুব অল্প বয়সে তার বিয়ে হয়েছিল, তবে হাজবেন্ড মাতাল ছিল, তো সংসার করাটা আর হয়ে ওঠেনি। মনোমালিন্য, ঝগড়া, মারধর ইত্যাদির ফলে সংসারটা ভেঙে গেছিল। দীপা ডিভোর্স নিয়েছিল। দীপা প্রথম দিকটা বাপের বাড়িতেই থাকছিল, তারপর তার মনে হয় যে এইভাবে চলে না। সেও যেহেতু গ্র্যাজুয়েশন করেছিল, তো সে চাইছিল সে কিছু কাজ করে নিজের আর নিজের ছেলের ভরণ পোষণটা করবে, কারোর ওপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে না। সে একটা পেপারে একটা বিজ্ঞাপন দেখেছিল। বিজ্ঞাপনে শ্রীরাম মেমোরিয়াল হসপিটালে একটা রিসেপশনিস্টের দরকার ছিল। তো সে এসেছিল সেখানে ইন্টারভিউ দিতে। আরো অনেকেই এসেছিল। রেখা গুপ্তা ইন্টারভিউটা নিয়েছিলেন। সবার সাথে তিনি কথা বলেছিলেন। তবে দীপাকে তার খুব পার্সোনালি ভালো লেগে গেছিল। দীপার যে ঘটনাটা জীবনের, যে এই পর্যন্ত তার জীবনে কি, কি হয়েছে, তার হাসব্যান্ডের সঙ্গে কি, কি প্রবলেম হয়েছে তার, এই কথাগুলো যখন দীপা ডক্টর রেখা গুপ্তাকে বলেছিল, রিকোয়েস্ট করেছিল যে আমার খুব দরকার, আমার ছোট বাচ্চাকে আমি সম্মানের সাথে বড় করতে চাই, তো প্লিজ আপনি চাকরিটা আমাকেই দেবেন। তার দয়া হয়, রেখা গুপ্তা তার হসপিটালের রিসেপশনিস্টের চাকরিটা দীপাকে দিয়েছিলেন। দীপা নিজের ছেলেকে নিয়ে হসপিটালেরই একটা পেছন দিকে কোয়ার্টার ছিল, সেখানে তার থাকার ব্যবস্থাও হয়ে যায়। দীপা সেখানে থাকা শুরু করে। খুব মন দিয়ে সততার সঙ্গে নিজের কাজটা করত। কর্মঠ একজন মহিলা, ভালো চলছিল, সব ঠিকঠাক চলছিল। অন্যদিকে সুদীপ গুপ্তা, তিনি খুব ব্যস্ত থাকেন, কিন্তু তাও একবার হলেও ডক্টর শ্রীরাম গুপ্তা মেমোরিয়াল হসপিটালে রাউন্ড দিয়ে থাকেন। সব রুগীদের হালচাল তিনি দেখেন। তো যখন তিনি নিজেদের ওই হসপিটালে রুগীদেরকে দেখতে আসতেন, তো প্রত্যেক দিনই তার চোখ পড়তো ওই কম বয়সী সুন্দরী রিসেপশনিস্টের দিকে। হাই হ্যালো দিয়ে শুরু হয়, তারপরে রুগীদের খবর নিয়ে, তারপরে হসপিটালের খবর নিয়ে দিন প্রতিদিন তাদের দুজনের মধ্যে
কথাবার্তাটা বাড়তে থাকে। ১ম এ ১ টা ২ টো কথা, তারপরে বেশিক্ষণ কথা, ঘন্টার পর ঘন্টা কথা। ব্যাপারগুলো কিন্তু ওই হসপিটালের আরো অন্যান্য কর্মচারীরা লক্ষ্য করছিল। ইতিমধ্যেই কিন্তু ডক্টর সুদীপ আর দীপার মধ্যে সম্পর্কটা একটু গভীর হয়েছে। তারা মাঝে মধ্যে বাইরে গিয়ে দেখা করতে শুরু করেছে যখন দীপার ছুটি আছে। আশেপাশের লোকদের চোখে পড়ছিল তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠতার ব্যাপারটা। এবার রেখা গুপ্তার কাছে একজন হসপিটালের কর্মচারী ব্যাপারটা জানিয়েছিল। রেখা গুপ্তার রাগ হয়েছিল। রেখা গুপ্তা নিজের হাসব্যান্ডকে বকেছিলেন, সাবধান করে দিয়েছিলেন যে, "তুমি মালিক আর সে কিন্তু কর্মচারী। এইভাবে তুমি তাকে মাথায় তুলো না। অসুবিধায় পড়তে হতে পারে।" সুদীপ গুপ্তার মনে হয়েছিল যে, না, বউ যখন লক্ষ্য করছে ব্যাপারটা, এবার আমার সাবধান হওয়া উচিত। সুদীপ গুপ্তা খুব সাবধান হয়ে গেছিলেন। এবার তিনি এ.কে. গুপ্তা মেমোরিয়াল হসপিটালে সময় দেওয়াটা কমিয়ে দিয়েছিলেন। আর দীপার সাথে কথা বলাটা একদম কমিয়ে দিয়েছিলেন, যাতে কেউ ব্যাপারটা না বুঝতে পারে। কিন্তু তাদের দুজনের মধ্যে ফোনে কানেকশনটা সবসময় ছিল। তারা মাঝে মধ্যে বাইরে কোথাও সময়ও কাটাচ্ছিল। কেউ একজন দেখে আবারও রেখা গুপ্তাকে খবর দিয়েছিল। এবার রেখা গুপ্তার মনে হয় যে, না, সাবধান করে দেওয়ার পরেও যখন এই ঘটনাটা আবারও ঘটছে, তাহলে দীপাকে এখানে আর চাকরিতে রাখা যাবে না। তিনি দীপাকে বকেছিলেন, বলেছিলেন, "এখানে তোমার জন্য আর জায়গা নেই। তুমি অন্য কোথাও নিজের ব্যবস্থা করো।" দীপা সেখান থেকে বেরিয়ে চলে গেছিল। দীপা হসপিটাল থেকে বেরিয়ে গেছিল। কিন্তু ডক্টর সুদীপ গুপ্তার জীবন থেকে কিন্তু বেরিয়ে যায়নি। দুজনের মধ্যে তখনও কানেকশন ছিল। তারা বাইরে দেখা করত, কথা বলত। এবার দীপাকে যখন এখান থেকে বের করে দেওয়া হয়, দীপাকে নিজের ওই হসপিটালের কোয়ার্টারটাও ছেড়ে দিতে হয়েছিল। সে বেরিয়ে গেছিল। সে সঙ্গে সঙ্গে কনট্যাক্ট করেছিল সুদীপ গুপ্তার সাথে। সুদীপ গুপ্তা বলেছিল, "কোনো চিন্তা নেই, আমি আছি।" সুরিয়া সিটি টাউনশিপ নামের একটা সোসাইটি ছিল সেখানে। খুব ধনী লোকজনেদের বসবাস সেখানে। সেখানে এই ডাক্তার দম্পতি ইনভেস্টমেন্ট করার জন্য একটা ভিলা কিনে রেখেছিলেন। ভিলাটা আসলে ছিল ডক্টর সীমা গুপ্তার নামে। সীমা গুপ্তা যেহেতু একজন ব্যস্ত স্ত্রীরোগ বিশেষজ্ঞা, তিনি খুব ব্যস্ত থাকতেন। এই সমস্ত ব্যাপারে তিনি লক্ষ্যই রাখতেন না। সেই সুযোগে তার হাসব্যান্ড তার স্ত্রীর নামে কেনা ওই ভিলাতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল দীপার। আর নিজের স্ত্রীকে এসে বলেছিল যে, "আমাদের ভিলাটা ফাঁকা পড়েছিল, তো আমি একজন ব্যাংক ম্যানেজারকে রেন্টে দিয়ে দিয়েছি। একটা রেন্ট তুমি প্রত্যেক মাসে পাবে।" তো সীমা গুপ্তার ভালো লেগেছিল ব্যাপারটা, যে চলো ঠিক আছে, ভিলাটা এরকমই বন্ধ পড়েছিল, ভালোই হয়েছে যে এবার থেকে আমি টাকা পাবো। ভালোই চলছিল সব। ২০১৮ সাল আর ২০১৯ সাল, ২ টো বছর এইভাবেই চলে। ২ বছরের মধ্যে কিন্তু প্যারালাল একটা সম্পর্ক তিনি দীপার সাথেও শুরু করেছিলেন। দীপা যেন ঠিক তার ওয়াইফ। এদিকে সীমা গুপ্তা রয়েছে তার ওয়াইফ, অন্যদিকে তার ভিলাতেই রয়েছে আরো একজন ওয়াইফ। এইভাবেই সব ঠিকঠাক চলছে। সীমা গুপ্তা কিন্তু এই ব্যাপারে কিচ্ছু জানে না। তিনি ধীরে ধীরে ভুলেই গেছেন দীপার ব্যাপারটা। দীপা সেখানে আছে, দীপার সংসারের খরচ, দীপার যখন যা দরকার, সব ব্যাপারটা দেখেন সুদীপ গুপ্তা। এদিক ওদিক হসপিটালে যাওয়ার নাম করে, বাইরে কোথাও যাওয়ার নাম করে তিনি কিন্তু দীপাকে সময় দিয়ে থাকেন। দীপাকে নিয়ে তিনি মাঝে মধ্যে কোথাও বাইরে বেড়াতেও যান। দীপার ছেলে যখন ৪ বছর শুরু হয়েছিল, তাকে শহরের একটা নামকরা ভালো ইংলিশ স্কুলে ভর্তি করে দিয়েছিল। সেটাও কিন্তু করেছিল সুদীপ গুপ্তা। এবার দীপার মনে হয় যে তার ভালো লাগছে না। সে সব চলছে ঠিকই আছে, কিন্তু সে কেন থাকবে এইভাবে একটা বাড়িতে বন্ধ? সে বাইরে কিছু করবে, বাইরে তার কাজ করতে ইচ্ছা করে, তার জীবনে অনেক কিছু করার ইচ্ছা। তো সে ডক্টর সুদীপকে রিকোয়েস্ট করে যে, "আমি বিউটিশিয়ানের কাজ জানি, তো একটা আমাকে তুমি বিউটি পার্লার খুলে দাও।" ডক্টর অনেক বোঝায় যে, "না, কোনো দরকার নেই, তোমার সব ঠিক আছে, তুমি
বাড়িতে কিছু করো, বাড়িতে সময় কাটাও। কিন্তু সে কিছুতেই বুঝবে না। সে বারবার রিকোয়েস্ট করে। যেভাবে মহিলারা নিজের হাসব্যান্ডকে রিকোয়েস্ট করে, তেমনভাবে সেও করছিল যে, "আমি কিছু করতে চাই, তুমি করতে দিচ্ছ না।" তো শেষ পর্যন্ত ডক্টরের মনে হয় যে, না, দীপার ভালো লাগা মন্দ লাগার ব্যাপারটা আমার দেখা উচিত। তো তিনি দীপার জন্য একটা বিউটি পার্লার, সুন্দর একখানা বিউটি পার্লার খুলে দিয়েছিলেন। সেই বিউটি পার্লারের নাম রাখা হয়েছিল আয়েশা সেলন অ্যান্ড স্পা সেন্টার। খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছিল পার্লার। উদ্বোধনের একটা দিন ঠিক করা হয়েছিল, কার্ড ছাপানো হয়েছিল। বিভিন্ন পরিচিত লোকজনদেরকে দীপা কার্ড বিতরণ করেছিল। সেই কার্ডে চিফ গেস্টের জায়গায় নাম লেখা ছিল ডক্টর সুদীপ গুপ্তা। এই কার্ডটা পরিচিত একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল সীমা গুপ্তাকে। সীমা গুপ্তা কার্ডটা দেখেই বুঝতে পেরেছিল যে কি হতে চলেছে। সেখানে তাকে এটাও খবর দেওয়া হয়েছিল যে তোমাদের যে একটা ভিলা রয়েছে সেখানে কিন্তু আজকাল এই মহিলা থাকে। আর মাঝে মধ্যে এই মহিলার সাথে তোমার হাসবেন্ডকে দেখা যায়। সীমা গুপ্তা বুঝেছিল যে ওই মেয়েটার উপর বা নিজের হাসবেন্ডের উপর বিশ্বাস করাটা কত বড় ভুল হয়েছে। এবার কিন্তু সে নিজের হাসবেন্ডকে কিচ্ছু বলেনি। সোজা গিয়ে নিজের শাশুড়িকে ব্যাপারটা জানিয়েছিল। শাশুড়ি সুলেখা দেবী আর ডক্টর সীমা গুপ্তা দুজন ভীষণ রেগে যায়। রাগার পরে তারা কিন্তু ডক্টর সুদীপ গুপ্তাকে কিচ্ছু না জানিয়ে ৭ নভেম্বর ২০১৯ তারা দুজনে চলে গেলেন নিজেদের ওই ভিলাতে। ভিলার চাবি তার কাছেও ছিল। তিনি খুলে ঢুকলেন। স্কুল থেকে বাচ্চা একটু আগেই এসেছে। সেখানে আছে দীপা। দীপাকে তিনি জিজ্ঞেস করেন যে, "তোমাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। তুমি আমার এই ভিলাতে আছো কিভাবে? বাড়িটা কিন্তু আমার।" এবার কিন্তু দীপা অনেকটা সময় সুদীপ গুপ্তার সাথে একদম স্ত্রীর মতো করে কাটিয়ে ফেলেছে। সেই জন্য তার গলার জোরটাও বেড়েছে। এখন কিন্তু আর সে মাথা নিচু করে সীমা গুপ্তার বকাঝকা শুনতে রাজি নয়। সেও কিন্তু জবাব দেয়। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। কিন্তু সীমা গুপ্তা যেন এতটাই রেগে গেছিল যে তার গায়ের শক্তিটাও অনেক বেড়ে গেছিল। সে জোর করে তাকে আর তার ছেলেকে ধরে কিচেনে বন্ধ করে দেয়। সে চিৎকার করতে থাকে কিন্তু তিনি বাইরে থেকে খুলছিলেন না। রেখা গুপ্তা আগে থেকেই প্ল্যানিং করে নিজের ব্যাগে করে নিয়ে গেছিলেন স্পিরিটের বোতল। তিনি এবার বোতল খুলে স্পিরিটটা সোফা, খাট, দরজা, পর্দা সব জায়গায় ঢেলে দিয়েছিলেন। আগুন ধরিয়ে দিয়েছিলেন। শাশুড়ি আর বৌমা বাইরে বেরিয়ে আবার বাইরের যে মেন দরজা সেটাও বন্ধ করে দিয়েছিলেন। বন্ধ করে দেওয়ার পর বাইরে দাঁড়িয়ে কিভাবে দাউ দাউ করে আগুনটা জ্বলে উঠেছে সেটা তিনি দেখছিলেন। মা আর বাচ্চা ভেতরে চিৎকার করছিল কিন্তু করার কিচ্ছু নেই। আগুন জ্বলছে, লোকজন এসে জড়ো হয়েছে। আগুন নেভাবার মতো অবস্থায় নেই, দাউ দাউ করে জ্বলে উঠেছে পুরো বাড়িটাই। এদিকে সেই বন্ধ ঘরের মধ্যে মা আর বাচ্চা পুড়ে যাচ্ছে। দীপা চেষ্টা করছে কল করার। প্রথমে সে ডক্টর সুদীপ গুপ্তাকে কল করে ব্যাপারটা জানায়। সুদীপ গুপ্তা কিন্তু আসছে। এদিকে দীপা নিজের ছোট ভাই অনুজকে কল করে। সব বলে। অনুজ কিন্তু নিজের দিদিকে ভীষণ ভালোবাসে, আবার একজন ক্রিমিনাল টাইপের মানুষ। সে বাইক নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে আসার চেষ্টা করছে। তার আগে আরো একটা ব্যাপার বলি, দীপার বাড়িটা ভরতপুরের পাশেই একটু ছোট মতো একটা এলাকা, ধলপুর সেটার নাম। সেখানেই কিন্তু দীপার এক দিদি আর দীপার ছোট ভাই অনুজ থাকতো। অনুজ যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাইক নিয়ে সেখানে এসে পৌঁছেছিল। প্রচন্ড দ্রুত গতিতে আগুন বাড়ছে। সে সেই আগুনের মধ্যে ঢুকে পড়েছিল একটা কম্বল গায়ে দিয়ে। কিন্তু দুঃখজনকভাবে তার শরীর অনেকটাই ঝলসে যায়। সে পড়ে গেছিল।
ততক্ষণে ফায়ার ব্রিগেডের লোকজন এসেছে, আগুন নেভানো হয়েছে, অনুজকে তুলে নিয়ে স্থানীয় হসপিটালে পাঠানো হয়েছে, তার ট্রিটমেন্ট শুরু হয়েছে। কিন্তু মা আর বাচ্চা তারা কিন্তু পুড়ে মারা গেছে। তারপরে এদিকে অনুজ তখন হসপিটালে, অনুজের দিদি এসে এফআইআর করেছিল। এফআইআরটা করা হয়েছিল ডক্টর সুদীপ গুপ্তা, তার স্ত্রী সীমা গুপ্তা, তার মা সুলেখা গুপ্তা, তিনজনের নামে। তিনজন অ্যারেস্ট হয়েছিল। জয়পুর সেন্ট্রাল জেলে তিনজনকেই রাখা হয়েছিল। 2020 এপ্রিল মাসে প্রথমেই ডক্টর সুদীপের জামিন হয়ে যায়। তারপরে 2 মাস পরে জুন মাসে তার মা সুলেখা দেবীর জামিন হয়ে যায়। অগস্ট মাসে যে মেইন কালপ্রিট ডক্টর সীমা গুপ্তা, তারও জামিন হয়ে যায়। মাত্র 6 মাসের মধ্যে এত বড় একটা ক্রাইম করার পর তিনজনে জামিনে ছাড়া পেয়ে স্বাধীনভাবে বাইরে ঘোরাঘুরি করছিল। যে ব্যাপারটা অনুজ সহ্য করতে পারছিল না। কেসটা চলছিল। অনুজ দেখা করেছিল ডক্টর সীমা গুপ্তা আর তার হাজবেন্ড সমীর গুপ্তার সাথে। দুজনের সাথে কথা বলেছিল। ইতিমধ্যেই কিন্তু দুজন ডক্টর আবারও নিজেদের হসপিটালটাকে খুলে ফেলেছে, তাদের ব্যবসা আবার খুব ভালো চলছে। আর ডক্টর সুদীপ গুপ্তা, তিনি কিন্তু দীপাকে ভুলে গেছেন, আবার নিজের ওয়াইফকে নিয়ে আগের মতোই সুখে সংসার করা শুরু করেছেন। সুখে সংসার করুক বা না করুক, বাইরের লোকজন অন্তত বুঝতে পারছে যে তারা দুজন খুব ভালোই আছে। একসাথে তারা বিভিন্ন হসপিটালে যায়, একসাথে তারা বেড়াতে যায়, তারা কিন্তু ঠিকঠাক ঘোরাফেরা করছে। অনুজ এবার তাদের সাথে কথা বলে, দেখা করে, বলে কেসটা তুলে নেব, 50 লাখ টাকা যদি দেওয়া হয়। দুই ডাক্তার কথা বলার পরে ঠিক করে যে না, টাকাটা দিয়ে দেওয়া উচিত, তাহলে অনুজের ঝামেলাটা মিটে যাবে। তো টাকাটা 50 লাখ দেওয়া হয়। কিন্তু অনুজ এখনো তাদেরকে বিরক্ত করতেই থাকে। এবার অনুজ বলে যে 1 কোটি টাকা দিলে আমি কিন্তু আর কোনো ঝামেলা করব না, কেসটা তুলে নেব। তারা 1 কোটি টাকাও দেয়। কিন্তু অনুজ সেই আগের মতোই তাদেরকে বিরক্ত করছে, সব সময় তাদেরকে বিরক্ত করেই চলেছে। একদিনও তাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। ধীরে ধীরে সময়ের সাথে সাথে অনুজ এবার তাদেরকে বলতে শুরু করে যে তোমাদের যে হসপিটালটা, সেটা তুমি আমার নামে করে দাও। এই ব্যাপারটা কিন্তু সীমা আর সুদীপ দুজনেরই একদম পছন্দ হচ্ছিল না, আর তারা অনুজের ওপর ভীষণ বিরক্ত হয়েছিল। তারা বলে আমরা কিচ্ছু দেব না, তোমার যা ইচ্ছা তুমি করো। অনুজ বুঝে যায় যে আর কিন্তু ওই দুই ডাক্তারের কাছে টাকা পাওয়া সম্ভব না। তাহলে এবার বদলাটা নিতে হবে। বদলাটা কিভাবে নেবে? অনুজ নিজের মামাতো ভাই, তার নাম মহেশ, সেও একজন ক্রিমিনাল। অনুজ, সেও কিন্তু একজন ক্রিমিনাল। চুরি, লুটপাট, মারধর, তোলাবাজি, এই সমস্ত ব্যাপারে নিজের এরিয়াতে, মানে ধোলপুরে, তার নাম একদম কুখ্যাত। সব লোকজন তাকে ভয় পায়। সে নিজের মামাতো ভাইকে নিজের সঙ্গে নিল। আর ওই মামাতো ভাইয়ের জামাইবাবু, মানে মামাতো বোনের একজন হাজবেন্ড, ভোলু পেহলওয়ান তার নাম, সে সুদের কারবারি। সুদের কারবারির কাছে বিভিন্ন লোকজন বন্ধকে সোনা গয়না গাড়ি ইত্যাদি রাখে। তার কাছে একটা বাইক ছিল। বাইকটা কেউ একজন বন্ধক দিয়েছিল। তাতে কোনো নাম্বার প্লেট ছিল না, কোনো নাম লেখা ছিল না, কিচ্ছু ছিল না। সেই গাড়িটা নেওয়া হয়। আর নির্বাণ সিং নামের একজন ছেলে, যে ছিল অনুজের বন্ধু, এই চারজন মিলে প্ল্যানিং করে। কি প্ল্যানিং করে? যে বদলা নিতে হবে, দুজনকেই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কারণ তারা দীপাকে ওইভাবে বন্ধ করে মেরে ফেলেছে। আর অনুজ বারবার বলেছে যে তার দিদির ওই যে পুড়ে যাওয়া, সেই ব্যাপারটা কোনোদিন ভুলতে পারে না। দিদি আর তার বাচ্চা বন্ধ ঘরে চিৎকার করছিল, পুড়ে যাচ্ছিল। সে চেয়েও নিজেকে পুড়িয়ে ফেলেও তাদেরকে বাঁচাতে পারেনি। এই ব্যাপারটা সে একদিনের জন্য ভুলতে পারে না। তাই যে কোনোভাবে
তাদেরকে শাস্তি দিতেই হবে। প্ল্যানিং কমপ্লিট হয়ে যায় কদিন ধরে, তারা রেকি করে যে কখন কোথায় বেরোচ্ছে এই ডক্টর দম্পতি। একটা প্ল্যান তৈরি হয়, আর সেই সময় চলছিল লকডাউন, 2021 সাল। 28 মে 2021 সাল তারা ওয়েট করছিল এই দুই ডক্টর দম্পতির জন্য। সেই সময় রাস্তাঘাট ফাঁকা, কিন্তু ডাক্তাররা বিভিন্ন কাজে বেরোতেন। মা আর সন্দীপ দুজন হাজবেন্ড ওয়াইফ নিজেদের কাজে একটা ক্লিনিকে যাওয়ার জন্য বেরিয়েছিলেন। একটা বাইক তাদের পাশাপাশি যাচ্ছিল, যেতে যেতে সামনে এসে দাঁড়ায়। বাইক থেকে নামে একজন, একদম জানলার কাছে গিয়ে .0 রেঞ্জ থেকে হাজবেন্ডকে ওয়াইফকে দুজনকেই গুলি চালিয়েছিল। আশেপাশে কেউ কোথাও নেই। ব্যাপারটা কিন্তু সিসিটিভিতে ধরা পড়ে। মাত্র 38 সেকেন্ডের মধ্যে এই ঘটনা ঘটিয়ে অনুজ আবারও চলে গেছিল নিজের মামাতো ভাই মহেশের সাথে। মহেশ বাইকটা চালাচ্ছিল, গামছা মুখে জড়ানো অবস্থায় ছিল দুজন। গুলি চালায় অনুজ, এসে মহেশের পেছনে বসে, তাদের বাইক চলতে শুরু করে। তারা সেখান থেকে চলে যায়। কিন্তু 28 তারিখ তারা এই ঘটনা ঘটিয়েছিল। 30 মে অনুজ ছাড়া বাকিরা ধরা পড়েছিল। 12 জুন অনুজকেও ধলপুর থেকে, যেটা তার গ্রামের এরিয়া, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল। এখন তারা 4জনেই বিচারাধীন। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে, কার দোষ বলে মনে হয়েছে? আমার মনে হয়েছে কেউ কম দোষী নয়, এখানে কিন্তু কেউ ভালো নয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন। ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।